আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম মানব না। জাজমেন্ট দিয়ে বলা যায় বিজেপি রায়টা আমরা মানব না। তাহলে তাহলে এটা ছিল হচ্ছে সেই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সেই বক্তৃতাটা, আর যেখানে প্রচণ্ড জোশের সঙ্গে বলা হয়েছিল যে মানি না, কিছুই মানি না, আইন আদালত নির্দেশ, কোর্টের নির্দেশ। অথচ এখন কোর্টের নির্দেশ তো আমাদের মানতেই হবে। কোর্টের নির্দেশ তো আমরা তো, সরকার তো কিছু করেনি, আপনারা বুঝছেন তো, সরকার কিন্তু কিছু করেনি। আর এই সরকার তো চেয়েছিল চাকরিগুলো বাঁচিয়ে রাখতে, ঠিকই তো। এই যে চাকরিগুলো কীরকম চাকরি, যেখানে যোগ্যরাও আছে তাদের সঙ্গে অযোগ্য টিচারও মিশে রয়েছে, মানে একেবারেই শূন্য পাওয়া, একেবারেই ওএমআর শিটের মানে শূন্য পেয়েছে বা র্যাঙ্ক জাম্প করা হয়েছে, এই ধরনের যারা অযোগ্য টিচার, তারা যোগ্যদের সঙ্গে আমিও যোগ্য বলে মিলেমিশে থেকে গিয়েছিল, তাই তো। আচ্ছা, এবারে খুব একটা মানে নেওয়া হলো, জোশ নেওয়া হলো যে 30 তারিখের মধ্যে বিজ্ঞাপন দিয়ে দিতেই হবে, আমাদের দিয়ে তো দিতেই হবে, কারণ 31 তারিখ তো শনিবার, আর শনিবার তো রাজ্য সরকারের সমস্ত ছুটি, তাহলে তো দেওয়া যাবে না। তাহলে 30 তারিখটাই হচ্ছে লাস্ট ডেট, তাহলে ধরা হয়েছে লাস্ট ডেটটা। এবার কথা হচ্ছে বিজ্ঞাপনটা দিতে হচ্ছেই কেন? মানি না তো, কিছুই তো মানি না যখন, তাহলে তো না মানা যেত, ঠিক কথা। কিন্তু না, আইন তো আমাদের মানতেই হবে, আপনারা তো বুঝতেই পারছেন, আইন না মেনে আমরা তো থাকতে পারবো না। আরে তাই তো, আইনে তো কত কিছুই বলা হয়েছে না। এই যে সুপ্রিম কোর্টের এসএসসি যে ভার্ডিক্টটা, যে 2016 সালের যে টিচারের পুরো প্যানেল, টিচার শুধু না, নন টিচিং স্টাফদেরও গ্রুপ সি গ্রুপ ডি পুরো প্যানেল ধরে বাতিল করে দেওয়া হয়েছে। তার কারণটাই বলা হয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতি, 17 রকমের দুর্নীতির কথা আমরা শুনেছিলাম, তো সেটা তো মেনেও নেওয়া হয়েছে। এরপরে আবার রিভিউয়ের যে গাজর সেটাও ঝোলানো আছে, অনেক রকম ব্যাপার আছে এর মধ্যে, তাই তো। তো কথা হচ্ছে যে কোর্টের রায় মেনে নিতে বাধ্য একটা সরকার নিশ্চয়ই, কিন্তু তখন সেই আমি তো আছি, সব ABCD প্ল্যান ABCD FGH সমস্ত আছে, তো প্ল্যান ABCD সব মানে ফেল হয়ে যাওয়ার পর এখন প্ল্যান ইতে ফর এক্সাম, শুধু এটাই বাকি আছে, এবং এটা তো আমাদের মানতেই হবে। মানে শেষ যে আগুনে জল ঢালা, মানে একদম জল ঢেলে মানে আগুন একদম নিভিয়ে দেওয়া, সেটাও করা হলো। কিসের আগুন? আন্দোলনের আগুন। চাকরিহারা টিচাররা যে আন্দোলন করছিলেন, যদিও তারা যে আন্দোলন করছিলেন তারও অনেক আগে থেকে কিন্তু আন্দোলন হচ্ছিল, যে 22 লক্ষ যারা পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে বেশিরভাগই যারা চাকরি পায়নি, তারা কিন্তু বছরের পর বছর রাস্তায় বসে আন্দোলন করেছিল, এবং তাদেরই পিটিশনের ভিত্তিতে এই কেসগুলো হয়েছে, এবং এই 2016 সালের প্যানেল বাতিল হয়েছে, যেটা নিয়ে আবার রাজ্য সরকারের প্রচণ্ড ক্ষোভ আছে, যে মানে কারা এই সমস্ত, কারা মামলা করার কি দরকার ছিল, কারা করেছে, সব বদমাশ, এই তো চাকরি খেয়ে নিয়েছে। আমরা তো শুনেছিলাম যে সুপ্রিম কোর্ট চাকরি খেয়ে নিয়েছে। না 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 না, আপনারা শুনলেন, প্রথমেই শুনলেন যে সুপ্রিম কোর্ট না, চাকরিটা বিজেপি খেয়েছে, মানে খুব হাস্যকরভাবে। আচ্ছা, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এগুলো কি বিজেপির দ্বারা পরিচালিত? আপনারা কেউ জানলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, কেমন। এবার একটু বলি যে এই যে রিভিউ পিটিশনের যে গাজরের কথা বললাম, যে রিভিউ পিটিশন আমরা সবাই শুনেছি যে 17 তারিখে কি একটা এপ্রিল মাসের এটা রিভিউ পিটিশনের জন্য জমা দেওয়া হয়েছে। তারপর তো গত 26 না 25 তারিখে ছুটি পড়ে গেল সুপ্রিম কোর্টের, যে গরমের ছুটি, অনেক লম্বা ছুটি পড়ে, জুলাই মাসে আবার কোর্ট খুলবে আমরা জানি। তো কথা হচ্ছে যে তখন যে বলা হচ্ছিল যে রিভিউ পিটিশন করা হবে, মানে করা হয়েছে 17 তারিখে, তো এই রিভিউ পিটিশনটা 30 তারিখে যদি বিজ্ঞপ্তি জারি করা হয়, মানে হবেই, এটা তো এখন বোঝা গেছে, করতেই হবে। তার কারণটা একটু বলে নিই, যে না হলে 1 জুন থেকে এই যে টিচারদের মোটামুটি বাধ্য করা হয়েছে, যারা আন্দোলন করছিলেন, স্কুলে তাদের লিস্ট গেছে যোগ্য বলে, যেটা আমরা জানি না, কিন্তু মানে পাবলিক ডোমেনে আনা হয়নি, প্রকাশ করা হয়নি, না ওএমআর শিট, না কোনো যোগ্য অযোগ্যের লিস্ট, এটা আমরা প্রত্যেকেই জানি, এটা গোপনে চুপে চাপে আর কি করা হয়েছে। সে যাই হোক, তাদের চাকরিটা ডিসেম্বর পর্যন্ত থাকবে, বলতে ওই ডিসেম্বর অবধি তারা যাবেন, ক্লাস নেবেন আর মাইনে পাবেন, এই আর কি। তারপরে তাদের চাকরি ওই নট হয়ে যাবে, যদি না তারা এই যে পরীক্ষাটায় বসেন, যে পরীক্ষাটা বোধহয় জুলাই বা আগস্টে হবে, আর নভেম্বরে যার সমস্ত বাকি কাজ হয়ে মোটামুটি ফাইনাল হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে, মানে সুপ্রিম কোর্ট যে ডেডলাইন বেঁধে দিয়েছিল।
যে এই ডেটে এই করতে হবে, সমস্ত কিন্তু 1 জানুয়ারিতে নতুন টিচার জয়েন করবে। এবং এই যে যারা আজকে চাকরি হারা হয়েছেন, যারা এত আন্দোলন করছেন, খেয়ে না খেয়ে রোদে জলে রাস্তায় বসে আছেন, যারা অনেক আশা করেছিলেন এবং এখনও তারা গান গেয়ে চলেছেন যে আমরা পরীক্ষা দেব না, যদিও তারাও ধীরে ধীরে বুঝতেই পারছেন পরীক্ষা তাদের দিতেই হবে। এই সরকারের চুরির জন্য, এই সরকারের চাকরি চোর যারা চুরি করেছে, মানে দলবদ্ধভাবে করা হয়েছে জিনিসটা খুব ওয়েল অর্গানাইজড ওয়েতে, তো তাতে করে এরা মানে মাঝখান থেকে ফেঁসে গিয়ে চাকরিটা এদের গেল। 7 বছর চাকরি করার পর তারা যতই বলুন যে আমরা কেন পরীক্ষা দেব, ঠিকই এদের মধ্যে অনেক যেমন আনটেন্টেড আছেন তেমনি টেন্টেডও আছেন, এটাও ঘটনা, যারা স্বীকার কোনোদিনই করবেন না যে তারা টেন্টেড, কারণ তারা টেন্টেড, সেজন্যই তো তারা স্বীকার করতে পারবেন না, চিহ্নিত হয়ে যাবেন বলে। তো সেজন্য তারা কিন্তু পরীক্ষা দেবো না, কেন পরীক্ষা দেবো যতই বলুন, তাদেরকেও পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে। এবং তাদের যে ওই যে গাজর যেটা ঝুলিয়ে রাখা হয়েছে রিভিউ পিটিশন, সেটা একেবারেই মূল্যহীন। কেন? কারণ যখনই 30 তারিখ বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, তার মানে তারা তো ওই যে হলফনামা দিয়ে জানিয়ে দিচ্ছেন, সমস্তটা হলফনামা দিয়ে করতে জানাতে হবে, তা না হলেও কিন্তু 1 জুন থেকে চাকরিটা এমনিও থাকবে না, আর না হলেও থাকবে না, যদি হলফনামা নাও দেওয়া হয় তাতেও থাকবে না। তাহলে এই পুরো যে অর্ডারটা দেওয়া হয়েছিল স্পেশাল করে একটা অ্যাপ্লিকেশনের এগেনস্টে যে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে রাখা হোক, রাজ্য সরকারই সেটা মানে মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করেছিল, সেটা মানা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, পরবর্তীকালে সেটা পর্যন্ত বাতিল হয়ে যাবে পরিষ্কার করে সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে। হ্যাঁ, এরকম আরও অনেক কিছু লেখা আছে, আবার অনেক কিছু লেখা নেই যেগুলো মিথ্যা করে বলা হয়েছে, ঠিক আছে, সেগুলো একটা একটা করে আলোচনা করছি। এই যে ধরুন উনি বলছেন দিদিমণি যে সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য, একেবারে 100%, আমরা সকলে, সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত, সেখানে রায় মানতে আমরা বাধ্য, কিন্তু তিনি বলেছিলেন তিনি ওই বিজেপির রায়টা ওগুলি মানেন না আর কি, চাকরি চলে গেল, চাকরি খেয়ে নিল, সেগুলো আলাদা কথা, সেগুলো তো ঠিক আছে। কথা হচ্ছে এখন এই যে কারুর চাকরি যাবে না সেটা উনি বলেছিলেন, তখন তো রায় মানে আদালতের আদেশ মানেননি বা সেভাবেই বলা হয়েছিল, আমি জানি না প্ল্যান এবিসিডি কী ছিল, সেটা আজ অবধি আমরা আন্দাজ করেছি কিন্তু সঠিক কেউই বুঝতে পারিনি। এছাড়া ধরুন যে আরও তো রায় অনেক কিছু দেওয়া হয়েছে, আরও অনেক যে কোর্ট থেকে মানে কি বলবো নির্দেশ দেওয়া হয়েছে, আইন উনি যখন মানছেন, মেনে উনি যখন বিজ্ঞপ্তি দিচ্ছেন, বলছেন যে দেবো, অবশ্যই দেবেন, তো তাহলে উনি কেন সেইগুলো মানছেন না, সেই নির্দেশগুলো? যেমন ধরুন যারা টেন্টেড, তাদের নামটা প্রকাশ্যে 1 নম্বর আসেনি, অতএব তারা পরীক্ষায় বসবেন কি বসবেন না আমরা কিভাবে বুঝবো? বা যারা আনটেন্টেড তারাই বা কিভাবে বুঝবেন যে টেন্টেডরাও তাদের সঙ্গে পরীক্ষা দিচ্ছেন কিনা? তার কারণ বিপুল পরিমাণ শূন্য পদের কথা বলা হয়েছে, কোর্ট থেকে তো কখনোই বলা হয়নি যে আরও এক্সট্রা শূন্য পদের ঘোষণা এই যে চাকরিহারাদের যে পরীক্ষা হবে তাদের সাথে করতে, অথচ আমরা দেখলাম যে আরও প্রায় 20,000 পোস্টের কথা কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এটা কেন করা হলো তার কোনো পরিষ্কার কিন্তু কারণ দর্শানো হলো না, আমরা জানি না এটা কেন করা হয়েছে। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যারা টেন্টেড, যেটা আমি বলছিলাম, এই টেন্টেডরা টাকা ফেরত দেওয়ার কথাও কিন্তু আদালত জানিয়েছে যে তাদের বোধহয় 3 মাসের মধ্যে সুদ সমেত 12% ইন্টারেস্ট সমেত তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। ওই সে বিষয়টা তো কিছু বলা হলো না, অথচ তাদের জামাই আদরে যে চাকরি দেওয়া হবে সেটা বলা হলো। কোর্ট কখন বলেছে যে তাদেরকেও তাদের আলাদা করে পরীক্ষা নেওয়া যাবে, তাদেরকে নাকি চাকরি দিতে হবে, উনি যে বলছেন যে চাকরি নাকি তাদের দিতে হবে, এটা কখন কোর্ট বলেছে? এটা আপনারা শুনেছেন? কই আমি তো শুনিনি, আপনারা যদি শুনে থাকেন বলবেন তো। এটা কিন্তু কোর্টের অর্ডারে কোথাও ছিল না যে যারা টেন্টেড তারা আবার বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পাবে। এটা শোনা গিয়েছিল যারা আনটেন্টেড বা টেন্টেড হলেও অন্য ডিপার্টমেন্টে আগে চাকরি করতেন, এরকম কিছু হয়। তো আমি ঠিক এটাও বলতে পারবো না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে এটা শেয়ার করবেন। কিন্তু এই যে টাকা ফেরত দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু 3 মাসের মধ্যে অলরেডি 1-1.5 মাস, 1.5 মাস, প্রায় 2 মাস কেটে গিয়েছে কোর্টের অর্ডারের পরে, বোধহয় 23 এপ্রিল অর্ডার হয়েছিল, হ্যাঁ 1.5 মাস কেটে গিয়েছে, বেশি হবে। তো সেই বিষয়ে কোনো কথা কিন্তু বলা হলো না। তাহলে আইনই যদি মানছেন, তাহলে এই আইনটা কি মানছেন না? না মানছেন, কারণ এই সম্পর্কেও বিজ্ঞপ্তি জারি করার কথা কিন্তু বলা হয়েছিল, অথচ সুপ্রিম কোর্ট বন্ধ হয়ে গেছে, এর মধ্যেই গরমের ছুটি পড়ে গেছে, আর এই সম্পর্কে উনি কোনো কথা বললেন না। এর থেকে আমরা পাবলিকরা ঠিক কী বুঝবো এটা কিন্তু পরিষ্কার হলো না। কিন্তু এটা পরিষ্কার হলো যে যারা টেন্টেড, যাদের চাকরি চলে গেছে এবং তারা পরীক্ষায় এদের সঙ্গে বুঝতে পারবেন না, তাদের নাকি আলাদা করে ব্যবস্থা হবে, তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির জন্য ব্যবস্থা একটা হবে। আবার সেই কলা, মূলো, গাজর ইত্যাদি ঝোলানো কিন্তু হয়েছে, তাই না? তাহলে প্রশ্ন এবার হচ্ছে যে এই পরীক্ষাটায় বসবে কারা, সেটা কিন্তু পরিষ্কার করে বলেননি। তার মানে কি অনেককে সুযোগ দেওয়া হবে? কারণ অনেক এক্সট্রা পদের কথা, 20,000 পদের কথা বলা হয়েছে। আসলে এতদিন ধরে অনেক পেন্ডিং পদ হয়েছে, সেটা তো 2.5 থেকে 3 লক্ষ কমসে কম আমরা যা জানি, তাই না? অথচ সেখানে বলা হলো 44,000 সামথিং টোটাল,
যে এই টেন্টেড আনটেন্টেড কিনা জানি না, যে যারা বসবে মানে এতগুলো শূন্যপদ রয়েছে, এবার পরীক্ষায় তো মনে হচ্ছে দেখে সবাই বসবে। যে 22 লক্ষ বঞ্চিত হয়েছেন, প্লাস যে 26,000-এর প্রায় চাকরি গিয়েছে, 25,700 কত, তারপরে যে যারা আনটেন্টেড তাদের জন্য তাদের এটা ব্যবস্থা, টেন্টেডদের আলাদা ব্যবস্থা, এরকম কিছু বলেছেন। মানে এটা কি ইচ্ছা করে ঘুলিয়ে দেওয়া হলো না? এতে করে যারা চাকরি হারা, যারা যোগ্য চাকরি হারা, তারা কিন্তু সবচেয়ে বেশি ঝামেলায় পড়লেন। ঝামেলা বলতে তাদের সামনে আর কোনো আশা রইল না, এবং তারা কিন্তু নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন এবং চাকরিটা খুইয়েছেন এই সরকারের অযোগ্যতায়। তো ডেফিনেটলি সরকারের চুরির জন্য, যেটা কোনোভাবেই স্বীকার করা হচ্ছে না, অ্যাভয়েড করা হচ্ছে। এই চুরির কথাটা কোনোভাবে ভুল করেও কিন্তু জিপ লক রাখা হয়েছে, মুখে কিন্তু আনা হচ্ছে না যে আসলে সরকারের 17 রকমের দুর্নীতি। সরকার হোক, এসএসসি হোক, মধ্যশিক্ষা পর্ষদ, সবই যে এক, সেটা তো তিনি নিজেই প্রমাণ করলেন। কারণ এর আগে শুনেছিলাম আমি কিছু জানি না, আমার সঙ্গে সরকারের সাথে কোনো সম্পর্ক নেই, এরা সব অটোনমাস বডি, শুনেছিলাম না? মাত্র কয়েকদিন আগে শুনেছিলাম। অথচ দেখুন সেই অটোনমাস বডি বা সেই শিক্ষামন্ত্রী কাউকেই আমরা কালকে সার্ফেসে দেখিনি, দেখলাম কিন্তু ওনাকে, সবটাই উনি বলছেন। অথচ উনি কিন্তু কিছুই জানতেন না, তখন উনি জানতেন না, এখন উনি জানছেন, আবার ভবিষ্যতে উনি জানবেন না। কেন এই কথা বললাম? কারণ বারে বারে ভার্সন চেঞ্জ হয়, আজকে যা বলছেন কালকে সেটা ভুলে যাচ্ছেন বা ভুলে যাওয়ার ভান করছেন, সে যাই হোক, ঘটনা কিন্তু এরকমভাবে ঘটছে। তো একটা সরকার তার দুর্নীতি হবে, সেই দুর্নীতির দায়ভাগ নেবে যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল বা যারা অযোগ্য টাকা পয়সা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, একসঙ্গে সবাই একই দোষে দোষী হয়ে যাবে। মানে মুড়ি আর মুরগি এক দাম হয়ে যাবে, মুড়ি মিছরি মিশিয়ে দেওয়া হবে, অথচ সেগুলো চলবে, মেনে নিতে হবে। এটা শুধু একটাই কারণে হচ্ছে যে বারবার জনতা, আমি জানি না কিসের লোভে কিসের আশায় এদেরকে ফিরিয়ে আনছে, তাছাড়া আর কোনো কারণই নেই। এদের সেজন্যই কনফিডেন্স বেড়ে গিয়েছে, এবং সেজন্যই তো বলা হচ্ছে যারা টেন্টেড তাদের জন্য জামাই আদরের ব্যবস্থা আছে, হবে, সবাই চাকরি পাবে, কারুর চাকরি যাবে না, মানে তাদের যাবে না, যারা যোগ্য তাদের যাক না, অসুবিধা কি? তারা তো নিজের যোগ্যতায় পেয়েছিল। যোগ্যতা একটা কথা হলো, তুমি টাকা দেবে না, তুমি পড়াশোনা করে নিজের যোগ্যতায় চাকরি পাবে, ভাই এটা কোন দেশি কথা, তাই না? এটা তো ঠিক নয়। এইবার একটা বড় প্রশ্ন, যে চাকরি যারা চুরি করলো, মানে যারা টাকা নিল, ঘুষ নিল, যারা চাকরি চুরি করে নিল, যারা দুর্নীতি করলো, সোজা কথায়, তাদের কোনো শাস্তি হবে না? এটা প্রত্যেকটা মহলেই প্রশ্ন উঠেছে। আমার অনেক আগের একটা ভিডিওতে আমি এই প্রশ্নটা প্রথম তুলেছিলাম, যে যারা দুর্নীতিটা করলো, যারা যেখান থেকেই হোক, সেটা পর্ষদ হোক, এসএসসি হোক, সরকার হোক, বা সবাই হোক, আসলে ওই দশে মিলি করি কাজ, হাড়িজিতি নাহিলাজ ব্যাপারটা অনেকটা ওরকমই। কারণ শোনা গেছে, যা জানা গেছে বিভিন্ন সূত্র থেকে, যে বৈজ্ঞানিক একটা চেন সিস্টেমের মাধ্যমে টাকা পয়সাটা তোলা হয়েছে। কীরকম একটু বুঝিয়ে বলি। যেমন গ্রামের দিকে কোনো একজন বা দুজন, ওই রঞ্জন ছিল না, রঞ্জন, যার নাম মানে দেওয়া হয়েছিল রঞ্জন, আসল নামটা অন্য কিছু, যে এখন জেলে আছে, তো সেই রঞ্জন, ভালো রঞ্জন না কিরকম কি একটা নাম এরকম দেওয়া হয়েছিল। তো সেরকম কিছু লোক ছিল যারা গ্রাম লেভেলে গ্রামের লোকদের কাছে টাকাটা তুলতো, শোনা গেছে। তারপর তুলে তারা একটু বড় যারা নেতা তাদের কাছে দিত, তারপর সেই বড় নেতার কাছ থেকে একটু বড়, যেমন কালীঘাটের কাকু শোনা গেছে, এরকম ধরনের লোকের কাছে যেত। তারপরে আমাদের যে বিশাল ভুড়িয়ালা যিনি জেলে আছেন আর কি, তখনকার যিনি মন্ত্রী ছিলেন ওই বিষয়ের, পড়াশোনার বিষয়ের আর কি, সেই লোকটি যে এখন জেল খাটছে, বেরোতেই পারছে না অনেক চেষ্টা করেও, যার আবার একটি প্রেম ছিল, সেই প্রেমিকার খাটের তলা আরও কোথা থেকে জানি প্রচুর ক্যাশ উদ্ধার হয়েছিল এবং গহনা উদ্ধার হয়েছিল। তো সেই সব লোকের কাছে তারপরে যেতে, এবং তারপরে নাকি শোনা গেছে বড় বড় কালো কালো গাড়িতে করে বিশেষ রাজপ্রাসাদে যেত, সেটা আমি বলতে পারবো না, কারণ এতটা জানি না, এতটা জানা নেই। তবে এগুলো শোনা গেছে, বিভিন্ন ভিডিওতে দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো বহুদিন আগে থেকেই কিন্তু এসেছে, শিরোনামে ছিল, খবরের শিরোনামে। তো এইভাবে টাকা তোলা হয়েছে, এবং এটাই হয়তো কারণ যে যারা টাকা দিয়েছে তারা কেউই মুখ খোলেনি। এটা আমার একটা প্রশ্ন ছিল, মানে কিউরিওসিটি বলতে পারেন, যে কেউই কেন মুখ খোলে না? কেউ, কোনো একজন মানুষ এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে, অনেকেই তো হাজার হাজার লোক টাকা দিয়েছে এবং লক্ষ লক্ষ টাকা, একজন 25-30 লাখ অবধি দিয়েছে চাকরি পাওয়ার জন্য, এরকম শোনা গেছে। তারা কেউ গিয়ে কলার চেপে কেন ধরছে না? আসল কথাটা, কলার কার চেপে ধরবে? টাকাটা তো বিভিন্ন চেন সিস্টেমে অন্য অন্য জায়গায় চলে গেছে। এবার কথা হচ্ছে, চাকরি, এই টাকা ঠিক আছে, ঘুষ নেওয়া হয়েছে, দুর্নীতি করা হয়েছে, তাহলে ফেরত দিয়ে বা স্বীকার করে নিয়ে কিছু কি করা যেত না? সেটা করে এবার অন্তত স্বচ্ছভাবে ব্যাপারটা প্লেস করা যেত না, যেটা এখন আমরা শুনছি না। আসল কথা হচ্ছে, ওই দুর্নীতি যখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, তখন বোধহয় সেটা আর করা যায় না। কারণ এবারেও যা বোঝা গেল যে এই পুরো ব্যাপারটা একটা ধোঁয়াশা ইচ্ছা করে তৈরি করা হয়েছে, ইচ্ছা করে বিভিন্ন কেস ইনভাইট করা হচ্ছে,
যেই যে বলা হচ্ছে যে কোর্ট বলেছে যে যারা টেন্টেড তাদেরও নাকি চাকরি অন্য জায়গায় চাকরি দেওয়া যাবে, এরকম কোর্টের ওপর দিয়ে দেওয়া হচ্ছে। তো এতে করে আবার করে মামলা হবে এবং আরও অনেক বিষয়ে মামলা হবে। যে বয়সের ব্যাপারটা, বয়সের ছাড় শুধু কেন এই যে যাদের চাকরি চলে গেছে তারা পাবে, সঙ্গে তো বহু লোক চাকরির পরীক্ষায় বসবে, তাহলে তাদেরও অনেকের বয়স চলে গেছে যারা রাস্তায় কাটিয়েছে এতদিন, তাদের কেন ছাড় দেওয়া হবে না? কারণ এটা পরিষ্কার করে বলা হয়নি, তাদের দেওয়া হবে না, এটাই স্বাভাবিক। যাদের শুধু চাকরি গেছে তাদের দেওয়া হবে এটা বলা হয়েছে। তার ফলে ধরেই নেওয়া যায় যে যারা রাস্তায় বসে আছে, যারা আন্দোলন করলো, যারা কেস করলো, যাদের অনেক টাকা পয়সাও এবং জীবন নষ্ট হলো, তাদেরও জীবন নষ্ট হয়েছে। কিন্তু এই যে বলা হচ্ছে এদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, ইএমআই চলছে, হেন তেন, তাহলে যারা চাকরি পায়নি তাহলে তাদের অবস্থাটা কি? যারা চাকরি তাদের মধ্যে অনেকে পেতে পারতো, কেন বলছি পেতে পারতো, যে তাদের চাকরিটাই তো চুরি করে এই টাকা দিয়ে যারা পেয়েছে এবং করেছে এতদিন চাকরি, তাদের ফেরত দিতে বলা হচ্ছে টাকা। সে বিষয়ে সরকার নির্বিকার, সরকারের কোনো তাপ উত্তাপ নেই, কোনো নোটিফিকেশন নেই, এটা তো ঘটনা, এগুলো তো ফ্যাক্ট, আমরা তো দেখতে পাচ্ছি, সেই জন্যই তো বলা, তাই না? তো কথা হচ্ছে তাহলে তাদের কেন বয়সের রিল্যাক্সেশন তারা পাবে না? এই নিয়ে অবশ্যই কেস হবে এবং এরকম বিভিন্ন বিষয় নিয়ে কেস করার অপশন তিনি নিজেই খুলে রাখছেন। এই যে বলা হচ্ছে যে রিভিউ পিটিশন, এই রিভিউ পিটিশন এখন মূল্যহীন হয়ে গেছে, কারণ একবার বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে ওই রিভিউয়ের কোনোদিনই তার কিছুই হবে না, এমনিও কিছু হবে না। যে সামান্য যদি বা আশা থাকতো, এখন সেটা আর হবে না। যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে তাতে করে সেটা হবে না, কারণ এই যে আবার একটা 10ই জুন আর একটা কেসের কথা বলা আছে যেটা হাইকোর্টে উঠবে, সেই কেসটা আর কিছুই না। এই যে গ্রুপ সি আর গ্রুপ ডি যাদের জামাই আদর করা হচ্ছে, কারণ সবচেয়ে বেশি দুর্নীতি ওখানেই হয়েছে, পুরোটাই বাতিল হয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি পুরোটাই, কোনো যোগ্য কেউ মিশে নেই, সবাইকেই অযোগ্য বলা হয়েছে। যদিও 2-4 জন দেখছি বিভিন্ন মানুষের কমেন্ট বক্সে গিয়ে খুব ম্যান্ডাই করছেন, আমি জানি না তারা সত্যি যোগ্য কিনা, তারা যদি প্রমাণ করতে পারেন তাহলে যোগ্য। তো যাই হোক, এই বিষয়টাতেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে গ্রুপ সি আর ডি এর ক্ষেত্রে, এবং এটা কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছেন যে গ্রুপ সি কে 25,000 টাকা, গ্রুপ ডি কে 20,000 টাকা করে মাসে ভাতা দেওয়া হবে। মানে কোনো কাজ না করে তারা ভাতা পাবেন, জাস্ট ভাবতে পারা যায় না, তাই না? যারা চাকরি হারিয়েছেন, যে শিক্ষকরা যাদের 1 জুন থেকে চাকরি থাকবে কি থাকবে না এখনো তারা শিওর নন, কারণ ওই যে হলফনামা যদি জমা না দেওয়া হয় কোর্টে, তাহলে কিন্তু তাদের চাকরিটা 1 জুন থেকে থাকছে না, এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে অলরেডি বলা রয়েছে। তাহলে কথা হচ্ছে এই যে ভাতা, তারা চাকরি না করে গ্রুপ সি আর গ্রুপ ডি জামাইয়া ধরে থাকা, যে দুর্নীতি করেছেন যারা করে চাকরি পেয়েছেন বলে কোর্ট বলছে, আমি বলছি না, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে লেখা আছে, তো তাদের জামাই আদর করে ভাতা দেওয়া হবে 20,000 আর 25,000। তারপরে 10ই জুন সেটার যে রায় বেরোবে হাইকোর্ট থেকে, তারপরে কি মনে হচ্ছে আর কেস হবে না? আরও কেস হবে না? যে কেন ভাতা দেওয়া হবে সেটা নিয়ে কেস অলরেডি হয়েছে। তারপরে আবার তাদের বলা হচ্ছে সেই টেন্টেডদের চাকরির ব্যবস্থা করা হবে বিভিন্ন সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে, ঘন্টা দেওয়ার ঝাড়ু দেওয়ার লোক নেই, এ সমস্ত কথা বলা হচ্ছে, সে উনি বলছেন। তাহলে কথা হচ্ছে যে এদের এত জামাই আদর কেস তো হবেই, তাহলে এই কেসগুলো ইনভাইট করার জন্যই কি এইভাবে মানে অ্যাড্রেস করা হয়েছে, যে সাংবাদিক সম্মেলনটা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে হ্যাঁ কেস হোক। কেস হলে কি হবে, ঝুলে থাকবে ব্যাপারটা, টাকা দিতে হবে না, মাইনে দিতে হবে না, খালি বলা হবে আমি কত ভালো, আমি কত অসহায়, নিজের অসহায়ত্ব দেখো, আমি তো চেয়েছিলাম সবার চাকরি থাকুক, তাই না? সত্যি তো উনি তো চেয়েছিলেন, আর সেজন্যই তো দুর্নীতিটা করা হয়েছিল। ধরা পড়লে কি হবে এটা ভাবাই হয়নি, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে। এবারে কথাটা হচ্ছে যে পরীক্ষা তো হবেই, পরীক্ষা সকলকেই দিতে হবে, এবং তারা মানে যতই গাঁইগুই করে হলেও সবাই পরীক্ষায় বসবেন বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা। তো ধরুন পরীক্ষা হলো, কিন্তু তারা কেন পরীক্ষায় বসতে চাচ্ছেন না, তার একটা কারণ যেমন তাদের বয়স হয়ে গেছে, তারা তাদের ছাত্রদের সাথে কম্পিট করতে হবে, তাদের ছাত্ররা বাই দ্যাট টাইম যোগ্য হয়ে গেছে, তাদের সাথে কম্পিট করতে হবে, সেটা 1 নম্বর। সেটা সম্ভব কতটা তারা আর চাকরি ফিরে পাওয়ার সেক্ষেত্রে আশা খুবই ক্ষীণ, এটা আমরা সকলেই বুঝি। এটা ছাড়াও তাদের মনে মূল ভয় কোনটা জানেন, যে এক্ষেত্রেও কিন্তু স্বচ্ছতা বজায় থাকবে না। হ্যাঁ, অনেকেই অনেক মহলে প্রকাশও করছেন, দেখছি বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি যে স্বচ্ছতা তো এবারেও মনে হয় থাকবে না। আমারও কিন্তু তাই মনে হয় যে আরও গুছিয়ে বৈজ্ঞানিকভাবে চুরিটা হয়তো করা হবে, এটা হতেই পারে যে আরও গুছিয়ে আটঘাট বেঁধে যাকে বলে, আগের বারে যা যা ভুল হয়ে গেছে সেগুলো এবারে যেন না হয়। কিন্তু কথা হচ্ছে সেই আগের টিম কি কম্পিটেন্ট, কি সুন্দর বৈজ্ঞানিকভাবে চেন ওয়াইজ চুরিটা করা হয়েছে বলে শোনা গেছে, কিন্তু সেটা কি এবার করা যাবে? সত্যি কি সেরকম টিম এখন আছে? আরে যদি থাকুক বা নাই থাকুক অসুবিধা কি, বাকিরা তো জেলে আছেন, এক্সপার্টের মতামত তো সেখানে গিয়েও নেওয়া যেতে পারে, অসুবিধা আছে?
তারা তো দলেই আছেন, তাদের দল থেকে কি বহিষ্কার করা হয়েছে নাকি? আর যদি বহিষ্কার করাও হয়ে থাকে সেটা কীরকম জানেন তো? ওই যে লালু প্রসাদের ছেলেকে যেমন লালু প্রসাদ ডিজোন করেছে, হ্যাঁ এরকম অনেক ব্যাপার আছে। বিহারে ভোট আসছে, এটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে, যে ছেলেকে তেজ প্রতাপ কে ডিজোন করেছে, এটার পেছনে অনেক গল্প আছে, বলবো সেটা নিয়ে আরেকটা ভিডিও আশা করছি করব। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কথাটা হচ্ছে এই যে ব্যাপারগুলো, যে তাহলে স্বচ্ছতা কি বজায় থাকবে? একবার যারা নিজেদের অস্বচ্ছতা দেখিয়ে দিয়েছে, প্রমাণ হয়ে গেছে যে তারা কতটা চোর, তারপরে তাদের কাছে স্বচ্ছতার আশা করাটা কি একটু বোকামি নয়? তাহলে সেই মানে লাখ টাকার প্রশ্নটা থেকে যাচ্ছে যে এরা কেন শাস্তি পাবে না? আর যারা কিছু দোষ করেনি, মানে কিছু একটা পোর্শন চাকরি হারাদের মধ্যে যারা যোগ্য ছিল, দোষ করেনি, না দোষ করেও তারা চাকরি হারালো এবং ভবিষ্যতেও হয়তো তাদের মধ্যে অনেকেই চাকরিটা আর ফিরে পাবেন না, মানে পরীক্ষা দিয়েও ফিরে পাবেন না, আমি বলতে চাইছি। তো তারা নির্দোষ হয়েও কিন্তু সব দোষে দোষী হয়ে গেলেন। তো ওই যে কপাল তাদের, দুর্ভাগ্য, এটাই বলবো। আর হ্যাঁ, চোররা কি শাস্তি পাবে না? একবার তো পেলো না, দেখতে পেলাম তো সুপার নিউমারারি পোস্টে কি হলো, তাই না? একেবারে নির্দোষ মন্ত্রিসভা, এটা ওরা করতেই পারেন, এটা ওরা দায়িত্ব পালন করেছেন বলেই আমরা জানলাম। অতএব সেই সেটিং তত্ত্ব বা অনেক কিছু তত্ত্বের গল্প অনেকে করবেন, এটা আমার জানা নেই, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, স্বচ্ছতা থাকবে না বলে আমার বিশ্বাস। এবার আরও গুছিয়ে শোনা যাচ্ছে কোশ্চেন পেপার নিয়ে অনেক কিছু, জানি না, যা ঘটেনি ভবিষ্যতে ঘটবে বলে আশঙ্কা হচ্ছে, সেটা নিয়ে কোনো মন্তব্য এখনই করবো না। দেখা যাক কি দাঁড়ায় অবস্থা। তবে হ্যাঁ, রিভিউ পিটিশনের ওই কলাই বলুন আর গাজরি বলুন, ওটা একেবারেই বাতুলতা, ওটা আর কিছু হবে না, ওটা বিষবাও জলে চলে গেছে। যারা পরীক্ষা দেবেন তারা পরীক্ষা দেওয়ার জন্য আমি বলবো কায় মনোবাক্যে প্রতিজ্ঞা করে একেবারে ঝাঁপিয়ে পড়ুন, আদা জল খেয়ে লেগে পড়ুন, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, আছে বলে আমি দেখতে পাচ্ছি না। তো এখানেই আমার মন্তব্য শেষ করব। এই আমার আজকের এই ভিডিও এখানেই শেষ। আর যেটা বললাম, হ্যাঁ, ওই লালু প্রসাদের ব্যাপারটা নিয়ে, বিহারে ভোট আসছে, তার ছেলেকে সে তেজ প্রতাপকে ডিজোন করেছে এবং সেই সম্পর্কে তার যে ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে, কী ধরনের অত্যাচার তার উপর করা হতো, এই নিয়ে একটা ভিডিও আনার ইচ্ছা রইল। কারা ভিডিওটা দেখতে চান অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কী মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। এখন আসি তাহলে, এই পর্যন্ত রাখবো, নমস্কার।